যখন তোমার কেউ ছিল না, ছিলাম তখন আমি, আর এখন সব হয়ে গেছে, আমি পর হয়ে গেছি। কেউ ওনাকে একটা গামছা দিয়ে দেয়নি, বাট আমি ওনাকে একটা, এই তখন সময়ে আমি ওনাকে গামছা দিয়ে বরণ করেছিলাম। আমি তাদের জন্য বলি হয়ে যাব, তারা সবাই যেন আমার সাপোর্টে থাকেন, বাকি বিচার যেন, বাকি যে জবাব যেন জনগণ দেন। যখন তোমার কেউ ছিল না, ঠিক তখন ছিলাম শুধুই আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়ে গিয়েছি আমি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ঠিক এমনটাই চাচা ছোলাভাবে মন্তব্য বিজেপির টিকিট বঞ্চিতা অনিতা চৌধুরী। এমনভাবেই বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী চৌধুরী কি বললে একবার শুনে নিলেই আপনারা তা স্পষ্ট হয়ে যাবেন। উল্লেখ্য যে কাটিগড়ায় বিজেপির টিকিট চেয়েছিলেন অনিতা, কথা দিয়ে কথা রাখতে পারলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। তাহলে কেন তাকে কাটিগড়ায় পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী? ঠিক এই প্রশ্নটুকুই যেন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। বারবার টিকিট নিশ্চিত বলে মুখ্যমন্ত্রী কেন ছেলে খেলা করলেন অনিতার সঙ্গে? যখন হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে যোগ দিয়েছিলেন আর প্রয়াত নেত্রী সুষমা স্বরাজের সঙ্গে শিলচরে এসেছিলেন, তখনই একমাত্র অনিতা চৌধুরী নাকি ডক্টর শর্মার গলায় গামছা দিয়েছিলেনও বটে। আজ কালাইনি এক সাংবাদিক সম্মেলন করে ঠিক এমনটাই মন্তব্য করলেন অনিতা দেবী। আরো বহু তথ্য রয়েছে ডক্টর হিমন্ত শর্মার বিরুদ্ধে, তিনি একে একে সব বলবেন বলে মন্তব্যও করেন। বরাকে একমাত্র 13টি আসনের মহিলা প্রার্থী নেই, আর মুখে নারী শক্তির কথা। অনিতা টিকিট পাননি সেটা নয়, যারা বিজেপির সঙ্গ দিচ্ছেন, যারা দিনরাত কাজ করে যাচ্ছেন, এমন মহিলাদের বঞ্চিত কেন করলো বিজেপি? ঠিক এমনটাই কিন্তু প্রশ্ন। যারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে, যারা স্বার্থন্বেষী রাজনীতি করে, যারা কংগ্রেস থেকে বিজেপিতে আসে, শুধু তাদের জন্যই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টিকিট পাঠাচ্ছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি কাটিগড়ায় এসেছিলেন। সংগঠনের প্রত্যেকটি বুথে তার যোগাযোগ, সমষ্টির জনগণের সাথে মত বিনিময়, প্রত্যেকটি কাজ মুখ্যমন্ত্রীকে অবগত করেছিলেন তিনি। অনিতার 17টি পাতায় লেখা হয়েছিল অনিতার কার্যকলাপ দিশপুর থেকে দিল্লি পর্যন্ত অনিতার পক্ষেই ছিল সংগঠন। কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নাকি অনিতার সঙ্গে প্রতারণা করেছে। ঠিক এভাবেই প্রতারণা করে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন কাটিগড়ায় কংগ্রেস ত্যাগী বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে প্রার্থী করেছেন? তিনি বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি সম্মান করি, কিন্তু উনি দলবিরোধী কাজ করেছেন। তথাপিও অনিতা চৌধুরী দল ত্যাগ করেছেন। এবং কেন কমলাক্ষকে এই আসনে টিকিট দেওয়া হয়েছে? চাচা ছোলা ভাষায় কার্যত মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি প্রতিবাদ করলেন। সময় সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ব্যাপারে তিনি সরব হবেন। স্বতন্ত্র নারী আর শক্তিশালী রাষ্ট্র শুধু মুখের কথাই নয়, এমনটাই মন্তব্য করলেন শাসক শিবিরের টিকিট বঞ্চিত প্রার্থী অনিতা চৌধুরী। আরও কি বলল অনিতা দেবী তা একবার শুনে নিন সরাসরি আমাদের সাথে আপনারাও। আমি আজ প্রার্থী সিলেকশন হওয়ার পর আজ 3 দিন পরে আমি আসলাম, কারণ কাটিগড়াবাসী আমাকে যে এত ভালোবাসতেন এবং এত আপন করে নিয়েছিলেন, এটা আমি এই 3 দিনে বুঝেছি। কারণ পার ডে 3টা করে আমার কাছে, 300টা করে আমার কাছে ফোন কলস আসছে, যেগুলো প্রতিটা এত ফোন কলস আমার পক্ষে ফোনে তো জবাব দেওয়া সম্ভব না, সবার কাছে আমার কাছে পৌঁছানো সম্ভব না। তার জন্যই আমি ভাবলাম যে আমি একসঙ্গে একটা সবাইকে ডেকে আমি আমার মনের কথাগুলো বলি। আর বলার আগে আমি কাটিগড়াবাসী সকল জনগণকে, সর্বস্তরের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, স্ত্রী পুরুষ, মায়েরা বোনেরা, পিতৃস্থানীয় ব্যক্তিরা, সবাই নির্বিশেষে সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এত ভালোবাসা ওনারা আমাকে দিয়েছেন যে আমি এই কয়েকদিনে আমি মানে অভিভূত, এবং এটা আমার কাছে অভূতপূর্ব। আমি যদি এটাতে অবতীর্ণ না হতাম এই মানে প্রার্থী হিসাবে তাহলে আমি বুঝতে পারতাম না যে কতটা লোকের ভালোবাসা আমার সঙ্গে আছে। এখন আসি মেইন কথায়। আপনারা সকলে জানেন, আমি আগেও প্রেস মিটেও কথাগুলো বলেছি। গত 25 নভেম্বর আমি অ্যাসেম্বলিতে গুয়াহাটিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমি যাই। গিয়ে আমি শুধু বলেছিলাম ওনাকে যে বরাকবেলিতে
13টা আমাদের সিট আছে, সেই 13টা সিটের মধ্যে আমাকে যে কোনো একটা দেওয়া হোক। কারণ আমার মধ্যে আমি জানি ভালো মানুষকে ভালোবাসার একটা শক্তি আছে, উনি আমাকে যেখান থেকেই দেবেন আমি মানুষের মন জয় করে ফেলবো। তো উনি যখন আমি ওনার সঙ্গে দেখা হলো, সেই সময় পীযূষ হাজারিকা মহাশয়, কৃষ্ণেন্দু পাল মহাশয় অনেকেই ছিলেন ওইখানে। তো অনেক লোকের সামনে উনি আমাকে দেখেই, তখনও কিন্তু আমি কোনো ধরনের মানে ক্যান্ডিডেচার আমি সঙ্গে করে নিয়ে যাইনি। উনি আমাকে দেখেই আমাকে বললেন যে এবার অনিতাকে এবার টকমো একটা টিকিট ডিম অনিতাক টিকিট দিবই লাগিব, পীযূষ অনিতাক যেনকোয়া টেনকোয়া একটা টিকিট ডিম। লাস্টে উনি আমাকে বললেন যদি কোনো ডাঙর প্রবলেম না হয় তেতিয়া টকমো একটা টিকিট ডিম হয়। তো এই কথাটা একজন কে বলছেন, যিনি আমাদের সর্বোপরি সম্পূর্ণ আসামের যিনি আমাদের অভিভাবক, তিনি আমাকে বলছেন। আর আমি কোনো পুরুষ না, আমি একজন মহিলা হিসাবে, একজন মহিলা কার্যকর্তা হিসাবে ওনার কাছে আমি এটা চেয়েছি, আমার দাবি। তো উনি যখন আমাকে এই আশ্বাস দিলেন, তখন আমি উঠে বললাম, দাদা আপুনি সমষ্টিটো কৈ দিয়ক, কারণ 10 ইয়ার্স রানিং মই একো পাওয়া নাই, আর আপনি মোর সমষ্টিটা কৈ দিয়ক, আপনি কলেহি মই এপ্লাই করিম, আপনি নকলে মই নকৰো। আর আমি ওনাকে ক্লিয়ার করে কথাটা বলে দিলাম যে আপনি বললেই আমি অ্যাপ্লাই করব, না হলে আমি করব না, আপনি আমাকে বলে দিন কোনটা। তখন উনি আমাকে বললেন যে তুই ক। তখন আমি বললাম যে আমার তো শিলচর মানে বরখলা, এটা আমি বললাম। উনি আমাকে বললেন শিলচর, আমি তো শিলচর আছি, এবং বরখলা বলতে উনি আমাকে থামিয়ে বললেন শিলচর বাদ দিয়া, বরখলা বাদ দিয়া তুমি কাটিগড়া যাও, তো আমি তোমাকে কাটিগড়া থেকে টিকিট দিব। আমি একটু অবাক হলাম, কেন কাটিগড়াতে উনি আগে থেকে আপনারা জানেন যে উনি একজন ক্যান্ডিডেট সিলেকশন করে রেখে দিয়েছেন। একটু কনফিউজ, তাও উনার কথা একজন চিফ মিনিস্টার, একজন একটা রাজ্যের চিফ মিনিস্টার আমাকে বলছেন। তাও আমি আবার পীযূষদার কাছে গেলাম, আমি পীযূষ হাজারিকা মহাশয়ের কাছে গেলাম, দেখা করে বললাম দাদা আমাকে দাদা বলেছেন, মানে সিএম আমাকে বলেছেন। তখন পীযূষদা আমাকে বলল যে সিএম তোমাকে বলেছেন, এটার উপরে আমার আর কি কথা হতে পারে, তুমি যাও এবং গিয়ে কাজ করো। এটা আমাকে, তারপর আমি জয়ন্ত মল্ল বুড়া দাদার সঙ্গে দেখা করলাম, কৃষ্ণেন্দু পাল দাদার সঙ্গে দেখা করলাম, আমি দিলীপ শইকিয়ার সঙ্গে দেখা করে আমি আমার পরের দিনই আমি, কারণ তখন পর্যন্ত আমি কোনো ক্যান্ডিডেচার আমি যেহেতু সাবমিট করিনি, ক্যান্ডিডেচার আমি নাম দেইনি, আমি জানি না। তো আমি তখন কনস্টিটিউয়েন্সি মানে কি সমষ্টির নাম লিখে আমি জমা করে আসলাম। আমি পীযূষদার কাছে গেলাম, পীযূষদা আমাকে তাই বললেন। আমি পরের দিন এসে প্রেস মিট করে কাজ করতে শুরু করলাম কাটিগড়াতে। কাটিগড়াবাসী, আমি যেহেতু সংগঠনের মানুষ, প্রতিটা ঘরে ঘরে আমি গেলাম সকাল 8:30 থেকে, একজন মহিলা হিসেবে সকাল 8:30 থেকে রাত্র 10:30 পর্যন্ত আমি প্রতিটা বুথে বুথে, যেহেতু 281টা বুথ এবং আমার প্রায় 90টার মতো আমার শক্তি কেন্দ্র, পালক থেকে শুরু করে আমার পৃষ্ঠা প্রমুখ, আমার প্রতিজন মন্ডল প্রেসিডেন্ট সবাইকে এসে আমি সেটা জানালাম, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সবাইকে জানালাম যে আমাকে চিফ মিনিস্টার বলে দিয়েছেন আমি কাজ করতে আগ্রহী। কারণ এখন উনি বলে দিয়েছেন, যদি উনার কথাটা আমি ফেলে দেই তাহলে তো উনি বলবেন তোকে বলেছিলাম বাট তুই তো আমার কথা রাখিসনি, এটাও তো কথা। সো আমি কাজ করতে শুরু করলাম। তারপরে উনি এরপর উনার সঙ্গে প্রায় 3-4 বার আমার দেখা হয়। আর উনি একবার রাজপুরের মাঠে আসলেন, এসে নিজের মুখে বললেন অনিতা চৌধুরী এখন সবচেয়ে বড় ক্যান্ডিডেট। সবাই বুঝে গেল যে না সিএম এর মানুষ, ঠিক আছে। তো আমি কাজ করছি। তারপরে যখন আমি কাজ করছি আমি যখন গেলাম, আমি গুয়াহাটিতে আমি গেলাম, তখন আমার স্টেট অফিসে প্রত্যেকজনকে আমি আমার কাজটা শেয়ার করছি। দিলীপ দা আমার স্টেট প্রেসিডেন্ট দেখছেন, তখন আমার জেনারেল সেক্রেটারি যে আমার ডিপ্লু দা আমাকে একদিন বললেন বাইদেউ আপনি বহুত ধুনীয়া কাজ কৰিছে, আপোনাৰ বহুত সব রিপোর্ট আমালোকে পাইছো, আপনি ফিল্ডত লাগি থকা কাম কৰি থাকা, আপনার বহুত চান্স আছে দে। তো আমি আরো খুশি হয়ে এসে আবার কাজ করতে শুরু করলাম। তো আমার একটা আশা, কারণ শুরু করলাম। তারপরে বিগত এই মোমেন্ট ইন দ্য মিন টাইম সিএম আমাদের সিএম এর সঙ্গে প্রায় 3-4 বার দেখা হয়েছে। প্রত্যেকবারে উনি আশ্বাস, উনি একবারও ভুলে আমাকে ঘুণাট করে বলেননি যে তোকে আমি টিকিট দেব না। লাস্ট গত 4 মার্চ উনার সঙ্গে যখন কোর কমিটির মিটিং হয় গুয়াহাটিতে, ওইখানে আমি বসার পরে ওইখানে আমি যাই, গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করি। তো অপেক্ষা করার সঙ্গে সঙ্গে উনি আমাকে দেখায়, উনাকে নিচে, উনার সঙ্গে উনি আমাকে বলেন যে তোর তো টিকিট কনফার্ম হইয়াই আছে, এটু তো কনফার্ম টিকিট, কি চিন্তা করিব লাগা আছে অনিতা, তোর তো টিকিট কনফার্ম হইয়াই আছে, এটা তো কনফার্ম টিকিট। তো এই কথাটা শোনার পরে আমি তো খুশি, আমি চলে আসলাম।
চলে আসার পরে এই দিনই এই দিনই 5 তারিখ আমি জানি না কে বা কারা আমার দিল্লি লেভেল থেকে ফোন আসে যে ম্যাডাম असम में भी आपकी दबदबानी है और दिल्ली में भी आपकी दबदबानी है क्योंकि आपके लिए जो सीनियर लीडर्स ने बोल दिया कि अनीता चौधरी को टिकट मिलना चाहिए। वो बहुत एलिजिबल कैंडिडेट है और एक भी उनका जो माने कोई क्रिमिनल रिकॉर्ड्स भी नहीं है। तो आपका जो रिपोर्ट बना वो 17 पेज का एक रिपोर्ट बना है आपके लिए, आपका टिकट कन्फर्म है मैडम, सब सीनियर लीडर्स ने भी बोल दिया। तो আমি আর কিছু বললাম না, জিজ্ঞেস করলাম না, আমি জানিও না। তো ওনারা বেশ 2-3 বার ওরা ভীষণ খুশি। তো আমিও ভাবলাম দাদাও বলে দিয়েছেন, ওখান থেকেও তো আমার তো টিকিট কনফার্ম। তো তারপরে আপনারা দেখেন আপনাদের সামনে আমি টিকিট পেলাম না। এখন কথা হলো বরাকবেলিতে প্রায় 24.5 লাখ ভোটার্স, নিয়ার অ্যাবাউট মানে 12.5 লাখের মতো মহিলা ভোটার্স। আমার দুঃখ ওই জায়গায় নেই। আজকে বরাকবেলিতে 13টা সিট, 7 জন মহিলা এখান থেকে প্রার্থিত্ব দাবি করেছিলেন। আমার মুন স্বর্ণকার দিদি, তারপরে আমার শিপ্রাগুন দিদি, আরেকটা মেয়ে আছে অনামিকা আচার্যী, আমি নিজে অনিতা চৌধুরী, আরেকজন দিদি আছে গীতনাথ দিদি, অনুরাধা দেব মহাশয়া, তারপর এরকম আরেকজন হ্যাঁ মুন্নি ছেত্রী, প্রায় আরেকজন শিলচরে আছেন সন্ধ্যা আচার্যী। 7 থেকে 8 জন মহিলা দাবি করেছেন, যেখানে বিজেপির প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা প্রোগ্রামে মহিলাদের উপচে পড়া বীর, সব সময় মুখের কথা স্বতন্ত্র নারী আর শক্তিশালী রাষ্ট্র। এটা কি শুধু মুখেরই কথা? উনিও তো একজন মায়ের সন্তান, আমি কাউকে দোষ দেব না। সর্বোপরি আমার পার্টির অনেক পৃথিবীর সর্ববৃহৎ পার্টি বিজেপি পার্টি, এবং এই পার্টির উপর, এই দলের উপর, দল সর্বোপরি মানুষের সব আশা আকাঙ্ক্ষা। এই দলের হয়ে দীর্ঘদিন কাজ করে এত মহিলা বীর প্রত্যেকটা ইয়েতে, উনি কি এই মহিলার সম্মানার্থে বরাকবেলিতে একটা সিট উনি দিতে পারলেন না? আমি পাইনি, ঠিক আছে, যে কোনো একটা মহিলা যদি পেতেন, মহিলার সুখ দুঃখ বলার জন্য একটা জায়গা আমরা পেয়ে যেতাম। আজ 12.5 লক্ষ মহিলা ভোটার, যেখানে যাবেন 80% 90% মহিলা থাকে, কিন্তু আজকের দিনে বরাকবেলিতে একটা মহিলা লিডার নেই, একজন মহিলাকে টিকিট দিয়ে সম্মান জানানো হয়নি। এটা কিসের জন্য? আর একটা কথা আপনাদের বলি, যখন তোমার কেউ ছিল না ছিলাম তখন আমি, আর এখন সব হয়ে গেছে, আমি পর হয়ে গেছি। মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে উনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন প্রথম বিজেপিতে জয়েন করে, যখন উনি আসেন শিলচরে 15-16-তে, তখন উনি প্রয়াত আমাদের একজন রাষ্ট্র নেত্রী সুষমা স্বরাজ মহাশয়ার সঙ্গে যখন এসেছিলেন, এই এয়ারপোর্টে নেমেছিলেন, কেউ ওনাকে একটা গামছা দিয়ে দেয়নি, বাট আমি ওনাকে তখন সময়ে আমি ওনাকে গামছা দিয়ে বরণ করেছিলাম। তখন ওনার কেউ ছিল না, আমি তখন আপন ছিলাম। আজকে আমার কাটিগড়াবাসী মা এবং বোনেদের কাছে আমার বিনম্র অনুরোধ, ওনারা সবাই দেখছেন, আমি সব বিচার আমার মা এবং বোনেদের কাছে দিলাম, তাদের সুখ দুঃখ শোনার জন্য, মা এবং বোনের সুখ দুঃখ শোনার জন্য, তাদের অংশীদার হওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম, কাজ করেছিলাম, ভেবেছিলাম নিজের জীবন দিয়ে দেবো, ওদের জন্য কি আছে জীবনে। তো আজকে মারা গেলে কালকে 2 দিন সবার ঘরে ঘরে গেছিলাম, আমার জন্য প্রচুর মা বোনেরা প্রচুর পুজো দিয়েছেন, প্রচুর করেছেন। ওনারা এতবার ফোন করেছেন আমাকে, ম্যাডাম কি হলো, আপনি টিকিট পেতেছিলেন, আপনার কি হলো, আমরা তো ভাবতেই পারিনি, আমরা বসে আছি মনমরা হয়ে, আমি কি করব বলুন। এখন আমি কি বলবো, কারণ ওনারা তো আমাকে ওনাদের নেত্রী হিসাবে মেনে নিয়েছিলেন। উনি যদি টিকিট দিবেন না, উনি আমাকে বললেন কেন, আশা কেন দিবেন? সকাল 8:30 থেকে রাত্র 10:30 পর্যন্ত খেটে উনি যখন আমাকে বলেছিলেন, তখন আমি ভাবলাম এটা কি প্রক্সিমার সিট তো নয় দাদা, কাজ তো করতে হবে। প্রত্যেকটা কাজের উনাকে আমি দিয়ে পাঠাই। আজকে উনি এই করেছেন, তো উনার ঘরে উনিও তো কোনো মায়ের সন্তান, উনারও ঘরে উনার স্ত্রী আছেন, উনার মেয়ে আছে, আমি তো উনার মেয়ের মতো। উনি যেটা করলেন, উনি কেন, উনার মনে কি ছিল? কেউ বিশ্বাস, আমাকে কেউ, আমার ধরুন অয়েলিশিয়ার নেই, বাট উনি আমাকে 24 বছর থেকে জানেন, আমার রেপুটেশন জানেন, আমি কেমন মেয়ে জানেন, আমি কতটা ট্রুথফুল আমি জানেন, আমার সিনসিয়ারিটি উনি জানেন। তারপরে উনি আমাকে আশ্বাস দিয়ে কেন টিকিট দিলেন না? এটা আমার কথা। আর বিচার আমি কাটিগড়াবাসীকে ছাড়লাম। আর সম্পূর্ণ বরাকবেলির মায়েরা এবং বোনেদের কাছে আমার বিনম্র অনুরোধ, আমি তাদের জন্য বলি হয়ে যাব, তারা সবাই যেন আমার সাপোর্টে থাকেন, বাকি বিচার যেন, বাকি যে জবাব যেন জনগণ দেন, আর কিছু আমার বলার নেই। আপনাকে টিকিট দেওয়া হয়নি, আপনি এখনো দলেই রয়েছেন, বিজেপিতে রয়েছেন, আপনি কি কমলাক্ষ দেবপুরকে এই নির্বাচনে সাপোর্ট করছেন এই মুহূর্তে? দেখুন, আমি তো দলের মানুষ, আর
আমি দলে থেকেই কথাগুলো বলছি, কারণ দলের উপর আমার কোনো ক্ষোভ নেই, দলের তো নিজের কোনো হাত পা নেই। আমার শুধু প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে, আমি দলের সঙ্গে তো আছি, আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে, এটা উত্তর উনাকে দিতে হবে যে আমাকে কেন টিকিট দেওয়া হলো না, প্রতিশ্রুতি দিয়ে কেন ভঙ্গ করা হলো। কারণ আমি দাবি করে কাটিগড়াতে আসিনি, উনি আমাকে পাঠিয়েছিলেন। আমি তো আছি, আমি কাটিগড়াবাসীর সঙ্গে সবসময় আছি, থাকবো, দলেই আছেন? আমি থাকবো কেন। আমাকে দেখুন, আমি এটা এখনো ডিসিশন নেইনি, তবে আমি তো এখন পর্যন্ত দলেই আছি। দলের নীতি, দলের আদর্শ, সেটা কি শুধু নিচু তালার মানুষের জন্য? উপরের তালার মানুষের কি কোনো নীতি আদর্শ মেনে চলা উচিত নয়? আমি অনেক কিছু বলবো টাইম টু টাইম, আজকে আমি অতটুকু বললাম, আমাকে আনসার পেতে হবে, না হলে আমি বৃহত্তর আওয়াজ দেব। আমি সব জানি, আমি অনেক কথা বলবো টাইম টু টাইম। আমি অতটুকু বললাম, নীতি আপনারা বিচার করুন, সাংবাদিক ভাইরা এবং জনগণ ভোটাররা, যে নীতি আদর্শটা কি শুধু নিচুতলার আমাদের মতো গ্রাসরুট লেভেলের কর্মীদের জন্য, উঁচুতলার মানুষের জন্য, উঁচুতলার লিডারদের, নেতাদের জন্য কি কোনো নীতি আদর্শ নেই? বিজেপি পার্টির দোষ নেই, আজকে এই সংগঠনের মধ্যে কি কোনো নীতি আদর্শ আছে? সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন। না, আমি কোনো প্রতিদ্বন্দ্বিতা করব না, কেন আমি তো কাটিগড়ার হয়ে, দলের হয়ে আমি কাজ করতে আমি এসেছিলাম, আমি কোনো প্রতিদ্বন্দ্বিতা করব না।